সুপ্রিয় শ্রোতা দর্শকদের জানাই অনন্ত শুভেচ্ছা ও স্বাগতম। জিন, ভূত, প্রেত যাই বলি না কেন, মানব জাতির পাশাপাশি অশরীরী এই আরেকটি জাতির কথা আমাদেরকে মানতেই হবে। পবিত্র গ্রন্থ আল কোরআনে জিন জাতির কথা বহুবার উল্লেখ করা হয়েছে। এছাড়াও বিভিন্ন ধর্মগ্রন্থে ভূত, প্রেত বা আত্মার অস্তিত্বের কথা উল্লেখ করা হয়েছে। যারা চোখ বুজে কানে হেডফোন লাগিয়ে জিন ভূতের ঘটনা বা অলৌকিক অশরীরীদের গল্প শুনতে পছন্দ করেন, তাদেরকে উদ্দেশ্য করেই ভূত আখড়া নিয়মিত কন্টেন্ট করে যাচ্ছে। আমাদের এই স্বপ্নযাত্রায় আপনাকে নিয়মিত সহযাত্রী হিসেবে চাই। এই চ্যানেলটিকে আপনারা পৃষ্ঠপোষকতার মাধ্যমে এগিয়ে নিয়ে যাবেন, এই প্রত্যাশা থেকে দ্বিতীয় এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন। আপনার যে কোনো পরামর্শ, তা হোক ভালো বা মন্দ, আমরা সাদরে গ্রহণ করব এবং আপনাদের কমেন্ট বা সমালোচনা পরামর্শ হিসেবে নিয়ে আমরা ভালো কিছুর চেষ্টা করে যাব। চাইলে আপনারাও আমাদেরকে গল্প, ঘটনা লিখে বা রেকর্ড করে ডেসক্রিপশনে দেওয়া ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন। গল্পটি সিলেক্ট হলে আপনার নাম, ঠিকানা সহ আমরা তা প্রচার করব। আর কথা না বাড়িয়ে আজকের এপিসোড শুরু করছি। শরতের এক বিশ্রী স্যাঁতসেঁতে দিনে আমি যাত্রা শুরু করলাম রড্রিকদের বাড়ির উদ্দেশ্যে। বেশ কয়েকটা গ্রাম পার হবার পর সন্ধ্যার দিকে ওদের প্রাসাদটা চোখে পড়ল। রড্রিক আমার ছেলেবেলার বন্ধু। ওর পুরো নাম রড্রিক আশার। বহুদিন ওর সাথে দেখা সাক্ষাৎ নেই। অবশ্য আমি থাকিও অনেক দূরে, তাই এদিকটাতে অনেক দিন আসা হয় না। আজকেও আসতাম না, কিন্তু দিন কয়েক আগে রড্রিকের একটা চিঠি পেয়েছি আমি। ভয়ানক অসুস্থ সে, মানসিক ভারসাম্য নাকি হারিয়ে ফেলছে। এই মুহূর্তে একজন বন্ধুর সাহায্য ওর খুব দরকার। আর পুরনো বন্ধু বলতে আমি ছাড়া রড্রিকের কেউ নেই। রড্রিকের আশা আমার সান্নিধ্যে সে দ্রুত সুস্থ হয়ে উঠবে। বাল্যবন্ধুর কাতর অনুরোধ ফেলতে পারিনি, তাই চিঠি পেয়ে ছুটে এসেছি। রড্রিক আমার ঘনিষ্ঠ বন্ধু হলেও ওর সম্পর্কে আমি তেমন কিছুই জানি না। আসলেও মুখ ফুটে নিজের সম্পর্কে কখনো কিছু বলেও নি। শুধু জানি কয়েক পুরুষ ধরে ওদের এই গ্রামে বাস। ওর পূর্বপুরুষদের অনেকেই শিল্পকলার চর্চা করতেন, ঝোঁক ছিল গান বাজনার প্রতিও। কেউ কেউ ছিলেন বিখ্যাত দানবীর। গ্রামের সবচেয়ে পুরনো পরিবার বলে আশারদের কথা সবাই জানে। গ্রামটাও আশারদের গ্রাম বলে পরিচিত। আশারদের প্রাসাদটা বিশাল, কিন্তু কেমন যেন অশুভ একটা ব্যাপার আছে বাড়িটাকে ঘিরে। বিরাট প্রাসাদের কাঠামোটার দিকে তাকিয়ে আমার ভয়ই করতে লাগলো। দেয়ালগুলো ধূসর, ঠান্ডা। দেয়াল ঢাকা পড়েছে শ্যাওলা আর লতানো উদ্ভিদের আড়ালে। জানালার দিকে চাইতে শিরশির করে উঠল গা। কটরাগত শূন্য চোখে যেন চেয়ে আছে সব কটা জানালা। আয়ু ফুরিয়ে আসা কয়েকটা গাছ সাদা মরাটে এখনো ধুকতে ধুকতে দাঁড়িয়ে আছে প্রাচীন বাড়িটির স্যাঁতস্যাঁতে মাটিতে। আশারদের প্রাসাদের দিকে ভালো করে তাকাতে মনে হলো কুয়াশার অদ্ভুত একটা মেঘ যেন ঘিরে আছে এটাকে। গাছের জলা আর মরতে বসা গাছ থেকে বাষ্প যেন উঠে আসছে। পাথুরে দেয়ালগুলোকে ধীরে ধীরে ঢেকে ফেলছে কুয়াশার মেঘটা। শ্যাওলা পড়া হলেও বেশিরভাগ দেয়াল এখনো পোক্ত, শুধু দু এক জায়গায় ফাটল ধরেছে। ভালো মতো লক্ষ্য করে বুঝলাম ছাদ থেকে একটা সরু ফাটল আঁকা বাঁকা হয়ে নেমে গেছে নিচে। এসব দেখতে দেখতে সরু লন ধরে এগোলাম বাড়িটার দিকে। চাকর শ্রেণীর এক লোক আমাকে দেখে এগিয়ে এলো। ঘোড়াটার দায়িত্ব তাকে বুঝিয়ে দিয়ে আমি ধনুক আকৃতির হল ঘরের মধ্যে ঢুকে পড়লাম। আরেক লোক আমাকে পথ দেখিয়ে নিয়ে গেল রড্রিক আশারের কাছে। বেশ কিছু অন্ধকার এবং আঁকা বাঁকা প্যাসেজ পার হতে হলো। ঢেউ খেলানোর সিলিং, দেয়ালে ভাঁজ খাওয়া কিছু টাপেস্ট্রি, কালো কাঠের মেঝে ইত্যাদি কোনো কিছুই আমার নজর এড়ালো না। সিঁড়ি গোড়ায় পরিচয় হলো পারিবারিক ডাক্তারের সঙ্গে। কেন জানি তিনি গা মরামরি করতে লাগলেন। এদিক ওদিক তাকালেন সব হয়ে, তারপর তড়িঘড়ি চলে গেলেন নিজের কাজে। একসময় একটা ঘরের দরজা খুলে দিল চাকরটা। দেখলাম আমার বন্ধু চেয়ারে বসে বিশ্রাম নিচ্ছে। আমাকে দেখে হাসি ফুটল তার মুখে।
উষ্ণ অভ্যর্থনা জানালো। রড্রিক আশারের ঘরটা বেশ বড়, উঁচু ছাদ, জানালাগুলো লম্বা এবং সরু, এত উঁচুতে যে মই বেয়ে ওগুলো খুলতে এবং বন্ধ করতে হয়। দেয়ালে কালো পর্দা ঝোলানো, আসবাবগুলো পুরনো আমলের ভাঙাচোরা পিতঘটে। প্রচুর বই আর বাদ্যবাজনার কয়েকটা সরঞ্জাম ছড়িয়ে ছিটিয়ে আছে সারা ঘরে। পুরো পরিবেশটাই আমার কাছে বিষণ্ণ আর নিষ্প্রাণ মনে হলো। মানুষের জীবনে শারীরিক, মানসিক, অর্থনৈতিক, সামাজিক ইত্যাদি বহু পরিবর্তন দেখেছি আমি, কিন্তু তাদের কারো সাথে রড্রিক আশারের তুলনা হতে পারে না। ও বরাবরই রোগা পাতলা ছিল, মুখটা ছিল সরু, ম্লান আর চোখ দুটো বড় বড়। কিন্তু এতদিন পর ওর চেহারা দেখে রীতিমতো চমকে উঠলাম আমি। ভূতের মতো লাগছে রড্রিককে। চোখ দুটো ভয়ঙ্কর উজ্জ্বল, চুল কাটে না কতদিন কে জানে, মাথায় চিরুনিও বোধহয় পড়ে না বহুদিন। মুখটাকে প্রায় ঢেকে আছে কোকড়া চুলের ঢেউ, চেহারাটা আরও শুকনো দেখাচ্ছে। সৌজন্য বিনিময়ের পর রড্রিক তার অসুখ সম্পর্কে বলতে লাগলো। বলল, অসুখটা অদ্ভুত এবং বিচিত্র। তার বংশের মানুষ এর আগেও এই অসুখে আক্রান্ত হয়েছে, কিন্তু কেউ সুস্থ হয়ে উঠতে পারেনি। ওর মতে এটা বংশগত একটা অভিশাপ। এই অভিশাপ থেকে রেহাই পাবার কোনো উপায় নেই। ওর অবস্থা এমন হয়েছে যে খুব নরম এবং পাতলা কাপড় ছাড়া পরতে পারে না। বিষাদ খাবারগুলো খেতে ভালো লাগে, ক্ষীণ আলো সহ্য হয় না চোখে। ফুলের গন্ধ নাকে গেলে রড্রিকের দম বন্ধ হয়ে আসে। কিছু বিশেষ বাদ্যযন্ত্রের বাজনা ছাড়া অন্য যে কোনো শব্দকে আতঙ্কিত করে তোলে। এক অদ্ভুত আতঙ্ক পেয়ে বসেছে রড্রিক আশারকে। মনে হয় ভয়ঙ্কর কোনো ঘটনায় প্রাণ হারাবো। রড্রিকের সাথে কথা বলে বুঝলাম এই বিশাল প্রাসাদ সম্পর্কে প্রচুর কুসংস্কারে ওর অন্তর পূর্ণ। মনে হয় ঘরের দেয়াল, আসবাবপত্র, জলাভূমি পর্যন্ত ওকে থাবা মেরে ধরতে আসছে। ব্যাখ্যা করতে পারল না রড্রিক, শুধু বলল, অজানা এক কারণে বহুদিন ঘরের বার হয় না সে। খানিক ইতস্তত করে রড্রিক একসময় বলল, ওর এই ভয়, ভীতি এবং আশঙ্কার পেছনে অনেকাংশে ভূমিকা রাখছে ওর বোন ম্যাডেলিনের দুরারোগ্য এক ব্যাধি। এই দুনিয়ায় রক্তের বন্ধন বলতে ম্যাডেলিন ছাড়া কেউ নেই রড্রিকের। ও মারা গেলে, করুণ গলায় বলল রড্রিক, আশার বংশের দ্বীপ জ্বালাতে আমি ছাড়া আর কেউ থাকবে না। রড্রিক কথা বলছে, এই সময় দূর প্রান্তের একটা দরজা দিয়ে ভেতরে ঢুকলো ম্যাডেলিন। রড্রিকের দিকে তাকালো না পর্যন্ত, বেরিয়ে গেল আরেক দরজা দিয়ে। আমি ওর দিকে বিস্মিত হয়ে চেয়ে রইলাম, সেই সাথে কেন জানি ভয় ভয় করতে লাগলো। ম্যাডেলিন চলে যেতে রড্রিকের দিকে ফিরলাম আমি। দু হাতে মুখ ঢেকে আছে সে, কঙ্কালসার আঙুলের ফাঁক দিয়ে নামছে অশ্রুধারা। ম্যাডেলিনের অসুখ ডাক্তাররাও ধরতে পারছেন না, বলল রড্রিক। কোনো কিছুর প্রতি আগ্রহ নেই ম্যাডেলিনের। ধীরে ধীরে একটা ছায়াতে যেন পরিণত হচ্ছে সে। ঘন্টার পর ঘন্টা নীরবে বসে থাকে কিংবা দাঁড়িয়ে থাকে ম্যাডেলিন, এক চুল নড়েও না। ওই দিন সন্ধ্যায় রড্রিক আমাকে জানালো ম্যাডেলিন বিছানা নিয়েছে। জানতাম না কয়েক ঘন্টা আগে জীবিত অবস্থায় আমি তাকে শেষবারের মতো দেখেছি। তারপর আর নিজের বোন সম্পর্কে একটা কথাও বলল না রড্রিক। পরের কয়েকটা দিন ওর বিষণ্ণতা দূর করতে আমি যথাসাধ্য চেষ্টা চালালাম। একসাথে বই পড়লাম, গিটারে সুর তুলল ও। আসলে পাগলের মতো বাজালো সে বাদ্যযন্ত্রটা, যেন ভৌতিক একটা কণ্ঠ উঠে এলো তারের ফাঁক দিয়ে, প্রতিধ্বনি তুলল দেয়ালে। রড্রিকের আঁকার হাত ভালো, পূর্বপুরুষদের কাছ থেকে এই গুণটাও পেয়েছে। প্রচুর ছবি আঁকলো সে এই কদিনে। তবে একটা ছবি আমার নজর কাড়ল। ছবিটা একটা সুড়ঙ্গের, একটানা লম্বা, দেয়াল বেশ নিচু, মসৃণ এবং ধবধবে সাদা। পরিষ্কার বোঝা যায় সুড়ঙ্গটা মাটির অনেক নিচে, বেরোবার কোনো পথ নেই, নেই কোনো মশাল, অথচ আলোকিত হয়ে আছে ওটা, যেন লুকানো সূর্য আলো ছড়াচ্ছে। অদ্ভুত ব্যাপার। রড্রিকের সাথে বিভিন্ন বিষয় নিয়ে গল্প করে কেটে যেতে লাগলো দিন। একদিন রড্রিক বলল ওর মাথায় একটা আইডিয়া এসেছে। আইডিয়াটা কি জানতে চাইলাম আমি। রড্রিক বলল ওর ধারণা ইট পাথরেরও প্রাণ আছে, আর মানুষের মতোই উদ্ভিদ এবং ইট পাথর বেঁচে থাকে বিশেষ কোনো
উদ্দেশ্য নিয়ে। বুঝলাম অসুস্থ মস্তিষ্ক আবার প্রলাপ প্রকাশ শুরু করেছে। এর প্রমাণও আমি তোমাকে দেখাতে পারবো বন্ধু, বলে চলল সে। তুমি তো আমাদের জলাটা দেখেছ, গোটা বাড়িটাকে বেড় দিয়ে রেখেছে ওটা। জলা থেকে একখণ্ড মেঘ ভেসে উঠে ঘিরে রাখে বাড়িটাকে, দেয়ালগুলোর উপর চাপও সৃষ্টি করে। আমি বিস্মিত হয়ে তাকালাম ওর দিকে। মনে পড়ল আসাদের বাড়িটা দেখার পরে ঠিক একই রকম অনুভূতি আমারও হয়েছিল। বিয়ার জলা থেকে ভেসে আসার বাতাসটা আমার দম বন্ধ করে দিতে চায়। ওটা আমাকে কুড়ি করে খাচ্ছে। এভাবে হয়তো আমরা একদিন শেষ হয়ে যাব। রড্রিকের কণ্ঠে এমন কিছু ছিল যে ভয় লাগলো আমার। বিষয়টা বদলে বইয়ের মধ্যে একটু পরে ওকে ডুবে যেতে দেখে স্বস্তি পেলাম। যাও, এভাবে চলে যাচ্ছিল দিন। একদিন সন্ধ্যায় রড্রিক ম্লান মুখে জানালো মারা গেছে তার বোন ম্যাডিলিন। রড্রিক, কথাটা শুনে সত্যি আমার খুব খারাপ লাগছে, বলতে গেলাম আমি। কিন্তু রড্রিক মাঝপথে থামিয়ে দিল আমাকে, যেন আমার সান্ত্বনা বাক্য শুনিনি। রড্রিক বলল, আমি ঠিক করেছি কবর দেওয়ার আগে সপ্তাহ 2 ম্যাডিলিনের লাশ লুকিয়ে রাখব। ডাক্তাররা তার অদ্ভুত অসুখের ব্যাপারে এখনও যথেষ্ট কৌতূহলী। ওরা ম্যাডিলিনকে আরও পরীক্ষা করে দেখতে চায়। আমি যদি এখন ওকে কবর দিই তাহলে হয়তো কবর খুঁড়েই ওরা ম্যাডিলিনের লাশ পরীক্ষা করে দেখতে চাইবে। কিন্তু আমরা কয়েকটা দিন দেরি করলে ওরা জানতেও পারবে না কোথায় ম্যাডিলিনকে কবর দিয়েছি। আমি জানতে চাইলাম, ওকে কোথায় লুকিয়ে রাখতে চাও রড্রিক? আমাদের পারিবারিক গোরস্থান এখান থেকে বেশ দূরে, কিন্তু এই বাড়িতে প্রচুর গোপন ঘর আছে যেখানে। কথাটা শেষ করার আগেই সে গভীর চিন্তায় মগ্ন হয়ে পড়ল। সিদ্ধান্তটা অস্বাভাবিক ভাবলাম আমি, কিন্তু ডাক্তারের শয়তানি চাহনির কথা মনে পড়ে গেল আমার। মৃত ম্যাডিলিনের লাশ নিয়ে খোঁড়াখুড়ি করবে ওই বেটা, ভাবতেই মেজাজ খারাপ হয়ে গেল। তার চেয়ে রড্রিক ওকে লুকিয়ে রাখবে, তাও ভালো। কফিনে শোয়ানো ম্যাডিলিনের লাশ আমি আর রড্রিক একটা ভূগর্ভস্থ কক্ষে নিয়ে গেলাম। ঘরটাকে একটা ভল্ট বলাও চলে। বাড়ির ফাউন্ডেশন দেয়ালের সাথে। ঘরটা ছোট, স্যাঁতস্যাঁতে, আলো টালো নেই। আমি যে ঘরে শুই সেটার ঠিক নিচে এই ঘরটা। বহু আগে এই ঘরটা কারাগার হিসেবে ব্যবহার করা হতো। তারপরে এটার রূপান্তর ঘটে গেল গোলা বারুদের স্টোর রুম হিসেবে। ঘরটার দেয়াল, মেঝে, ভারী লোহার দরজাটা পর্যন্ত তামা দিয়ে মোড়ানো। ড্যাম্পের হাত থেকে রক্ষার জন্য এই ব্যবস্থা। লক্ষ্য করলাম খোলার সময় তীক্ষ্ণ খড়খড় আওয়াজ করলো দরজাটা। ভল্টের ভিতরে কাঠের কতগুলো স্ট্যান্ডের উপর কফিনটা রাখলাম দুজনে। কফিনের ঢাকনা খুলে শেষবারের মতো তাকালাম মৃত ম্যাডিলিন আশারের মুখের দিকে। এই প্রথমবারের মতো ভাই আর বোনের মধ্যে চেহারায় গভীর একটা মিল নজর কাড়ল আমার মনোভাব বুঝতে পেরেই বোধ হয় বিড়বিড় করে রড্রিক বলল, ওরা জমজ ছিল। জানালো দুজনের মধ্যে কিছু অদ্ভুত ব্যাপারে বোঝাপড়া ছিল যা সচরাচর ভাই বোনদের মাঝে দেখা যায় না। ম্যাডিলিনের মুখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা গেল না। ওর মুখটা লালচে হয়ে আছে। অদ্ভুত এক টুকরো হাসি ঠোঁটে। গা শিরশির করে উঠল হাসিটা দেখে। ঢাকনা নামিয়ে দিলাম, বন্ধ করলাম কফিন, তারপর চলে এলাম বাইরে। দিন যত যাচ্ছে রড্রিকের আচার আচরণ ততই পাল্টে যেতে লাগলো। সে এখন আর গিটার বাজায় না, তুলি ছুঁয়েও দেখে না, এমনকি বই নিয়ে বসে না পর্যন্ত। সারাক্ষণ দেখি এ ঘর ও ঘর করছে। চেহারায় উদ্ভ্রান্ত ভাব, ঝকঝকে চোখের ঔজ্জ্বল্য নিষ্প্রভ হয়ে এলো ক্রমশ। বিমর্ষ মুখটা ভীতিকর হয়ে উঠল। ও আমার সাথে যখন কথা বলে মনে হয় অজানা কোনো ভয়ে কাঁপতে থাকে। মাঝে মাঝে মনে হয় রড্রিক যেন একটা গোপন কথা বলার চেষ্টা করছে আমাকে, কিন্তু সাহসে কুলিয়ে উঠতে পারছে না। আবার ঘন্টার পর ঘন্টা ওকে শূন্য চোখে আকাশের দিকে তাকিয়ে থাকতে দেখে মনে হয় পাগল হয়ে গেছে রড্রিক। কান পেতে কী যেন শোনার চেষ্টা করে সে কখনো কখনো। রড্রিকের এরকম অবস্থা দেখে আমি ভীত হয়ে উঠলাম। ওর ভয় গ্রাস করলো আমাকেও। মনে হলো আতঙ্কের অক্টোপাস যেন সুর নেড়ে ধরতে আসছে আমাকে। আতঙ্কটা ধীরে ধীরে আমাকে পেয়ে বসলো। তারপর ম্যাডিলিনকে কবর দেওয়ার 1 সপ্তাহ পরে ঘটল সেই ভয়ঙ্কর ঘটনা যার কথা জীবনেও ভুলব না। সেদিন বাইরে প্রচণ্ড ঝড় হচ্ছিল, ঘুম আসছিল না। অন্ধকারে চুপচাপ শুয়েছিলাম, খুব নার্ভাস বোধ করছিলাম।
সেটা করছিলাম অস্বস্তিকর অনুভূতিগুলোকে ছেড়ে ফেলতে। বারবার মনে হচ্ছিল আমার ঘরের আসবাবপত্র আর দেয়ালের ছবিগুলো যেন জ্যান্ত হয়ে উঠছে। মনকে প্রবোধ দিলাম ভয় পেয়েছি বলে এরকম ভাবছি আমি। আসলে সবই ভুয়া। কিন্তু ভয় ভয় ভাবটা গেল না কিছুতেই। আরও যেন চেপে বসলো মনের গভীরে। বিছানায় উঠে বসলাম। একটা শব্দ কানে এসেছে। ঝড়ো বাতাসের গোঙানি ছাপিয়ে ওই শব্দটা স্পষ্ট শুনতে পেয়েছি। নিচু অস্পষ্ট একটা আওয়াজ। একটু পর মিলিয়ে গেল ওটা। আবার শুরু হলো। গায়ের রোম খাড়া হয়ে গেল অজানা ভয়ে। এভাবে ঘুমের চেষ্টা বৃথা। তাই উঠে পড়লাম বিছানা ছেড়ে। জামা কাপড় পরতে শুরু করলাম। হঠাৎ মেঝেতে কার যেন পায়ের শব্দ। বারান্দা ধরে হাঁটছে। এই ঝড়ের রাতে কে এলো? দরাম করে খুলে গেল দরজা। ঝড়ের গতিতে ভেতরে ঢুকলো রড্রিক আশার। বিস্ফারিত চোখ, হাঁ হয়ে আছে মুখ। কিছুক্ষণ চোখ বড় বড় করে তাকিয়ে থাকলো রড্রিক, যেন ভীষণ ভয় পেয়েছে। তারপর হঠাৎ কথা বলতে শুরু করলো। তুমি দেখোনি ওটা? জিজ্ঞেস করলো সে। না দেখলে এক্ষুনি দেখতে পাবে বলে ক্ষিপ্র পায়ে রড্রিক এগুলো জানালার দিকে। ঝট করে খুলে ফেললো কপাট। বাতাসের তীব্র একটা ঝাপটা ঢুকলো ভেতরে। আমাদের প্রায় উড়িয়ে নিয়ে যেতে চাইল। বাইরে তাকিয়ে অবাক হয়ে গেলাম আমি। অদ্ভুত সুন্দর একটা রাত। বাড়িটার ছাদের উপর যেন ঝুলে আছে ঘন মেঘের সারি। বাতাস শোঁ শোঁ গর্জন শুরু করেছে। মেঘগুলো ষাঁড় বেঁধে উঠছে। হঠাৎ দলছুট হয়ে গেল। উড়ন্ত মেঘের নিচের অংশ আর গাছের গুড়িগুলোকে যেন ঘিরে আছে অস্বাভাবিক একটা আলোর ছটা। আকাশে চাঁদ নেই, তারাও জ্বলছে। ঝলসে উঠছে না ছাপের জিভের মতো বিদ্যুৎ। তাহলে ওই অদ্ভুত আলোটা এলো থেকে? মনে হলো পুরনো প্রাসাদটাকে যেন বৃত্ত করে ঘিরে রেখেছে ওটা। না, ঝড় দেখতে হবে না তোমাকে। গলার স্বর কেঁপে উঠল আমার কথা বলার সময়। আশারকে জোর করে জানালার কাছ থেকে ঠেলে আনলাম। বসিয়ে দিলাম একটা চেয়ারে। তুমি যা দেখে অবাক হয়েছ বললাম আমি, তার মধ্যে অস্বাভাবিক কোনো ব্যাপার নেই। ঝড়ের সময় এরকম আলো প্রায়ই দেখা যায়। হতে পারে দিঘির বুকে যে বাষ্প জমেছে তার থেকেই আলোর সৃষ্টি। যা হোক, আমি এখনই জানালাটা বন্ধ করে দিচ্ছি। ঠান্ডা বাতাসে তোমার ক্ষতি হতে পারে। জানালা বন্ধ করে দিলাম আমি। রড্রিক কোনো প্রতিবাদ করলো না। হাতের কাছে টেবিলের উপর যে বইটা পেলাম তুলে নিলাম। বললাম, এসো বই পড়ে আজকের ঝড়ের রাতটা কাটিয়ে দিই। গল্পটা অ্যাডভেঞ্চার কাহিনী। গল্পের নায়ক ইথেলরেড এক শয়তান সন্ন্যাসীর বিরুদ্ধে অভিযানে বেরিয়েছে। আমি পড়তে লাগলাম। সন্ন্যাসীর বাড়ির দরজার সামনে এসে ইথেলরেড হাতের তরবারি দিয়ে কাঠের তক্তার উপর প্রচণ্ড জোরে কয়েকটা বাড়ি মারল। দরজা ভেঙে টুকরো হয়ে গেল। বাক্যটা মাত্র পড়া শেষ করেছি, দারুণ চমকে উঠলাম আমি। মনে হলো নাকি স্রেফ আমার কল্পনা। বাড়ির কোনো চোরা কোঠরি থেকে ঠিক একই রকম শব্দ ভেসে এলো, যার বর্ণনা একটু আগে আমি দিয়েছি। তক্তা ভাঙার শব্দ। ঝড়ের মধ্যে কত কি শব্দ হতে পারে, ব্যাপারটাকে আমল দিতে চাইলাম না। মনোনিবেশ করলাম পড়ায়। ঘরে ঢুকে সন্ন্যাসীর কোনো চিহ্ন দেখল না ইথেলরেড। তার বদলে ওর নজর আটকে গেল একটি ড্রাগনের দিকে। ড্রাগনটার মুখ দিয়ে আগুনের হলকা বেরোচ্ছে। রূপোর মেঝে আর সোনার তৈরি একটা প্রাসাদ পাহারা দিচ্ছে ওটা। ইথেলরেড তরবারির এক কোপে ধর থেকে মুন্ডু নামিয়ে ফেলল ড্রাগনটার। সাথে সাথে বিভৎস এবং ভয়ঙ্কর একটা চিৎকার দিল ওটা। এই লাইনটা পড়া মাত্র আমার কানে দুরাগত ক্ষীণ একটা চিৎকার ভেসে এলো। মনে হলো গল্পের ড্রাগনের মতোই গগন বিদারী আর্তনাদ করে উঠেছে কেউ অনেক দূর থেকে। এই অপার্থিব আর্তনাদ আমার কানের ভ্রম নয়, নয় কল্পনাও। স্পষ্ট বুঝতে পারলাম আমি। ভয়ের শীতল একটা স্রোত যেন জমিয়ে দিল আমাকে। সত্যি সত্যি এবার চিৎকারটা শুনতে পেয়েছি, কিন্তু নিজের মনের অবস্থা টের পেতে দিলাম না রড্রিককে। তাহলে উত্তেজিত হয়ে ও হয়তো কোনো অঘটন ঘটিয়ে ফেলবে। হয়তো চিৎকারটা ও শুনতেই পায়নি, নাকি এবারও আমি ভুল শুনেছি। তবে রড্রিকের মধ্যে হঠাৎ একটা পরিবর্তন লক্ষ্য করলাম। এতক্ষণ দুজনে মুখোমুখি বসেছিলাম, এবার রড্রিক চেয়ার ঘুরিয়ে দরজার দিকে মুখ করে বসলো। ওর ঠোঁট কাঁপতে লাগলো, মাথাটা নিচু হতে হতে বুকে গিয়ে ঠেকলো, চোখ জোড়া বিস্ফারিত। এই অবস্থায় সে এদিক ওদিক দলতে শুরু করলো। রড্রিক কিছু শুনেছে কিনা জানি না, কিন্তু ওর মনোযোগ এদিকে আকর্ষণ করার জন্য আমি একটু ইতস্তত করে আবার পড়া শুরু করলাম। এবার ইথেলরেড ড্রাগনের লাশটা ঠেলে সরিয়ে সাহসের সাথে প্রাসাদের দিকে এগিয়ে গেল।
ওর পায়ের শব্দ উঠল রূপলি মেঝেতে। প্রাসাদের দরজায় একটা সুদৃশ্য ঝকমকে ঢাল ঝুলছিল। ড্রাগনকে যে হত্যা করতে পারবে তার জন্য পুরস্কার। ইথেলরেড ঢালের দিকে এগোতেই ওটা খসে পড়ল পায়ের কাছে মেঝের উপর। বিরাট এবং ভয়ঙ্কর ঝনঝন শব্দ ছড়ালো চারদিকে। বাক্যটা শেষ করতেও পারিনি, লাফিয়ে উঠলাম আরেকটা শব্দে। দূর থেকে ভারী ধাতব শব্দটা ভেসে এসেছে। রড্রিকের দিকে তাকিয়ে দেখি ওর কোনো ভাবান্তর নেই, আগের মতোই চেয়ারে দোল খাচ্ছে সে, চোখ দুটো ভাষাহীন। ওর দিকে এগিয়ে গেলাম আমি, কাঁধে চেপে ধরে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম। গায়ে হাত রাখতেই সারা শরীর থরথর করে কেঁপে উঠল রড্রিকের। কথা বলতে শুরু করলো সে, নিচু গলায় বিড়বিড় করছে। আমি যে আছি তাও লক্ষ্য করলো না। শোনোনি তুমি, কিন্তু আমি শুনেছি, কাপা গলায় বলল সে। বহু মিনিট, বহু ঘন্টার বহু দিন ধরে আমি ওটা শুনে চলেছি, তবু সাহস পাইনি। ওহ, বলতে সাহস করিনি আমরা ওকে জ্যান্ত কবর দিয়েছি। হ্যাঁ হ্যাঁ তাই, ওকে আমরা জ্যান্ত কফিনে পড়েছি, কিন্তু কথাটা বলার সাহস পাইনি, কিছুতেই পাইনি। আর এখন আজ রাতে ইথেলরেড, হ্যাঁ হ্যাঁ, সন্ন্যাসীর দরজা ভাঙল, মৃত্যু চিৎকার দিয়ে উঠল ড্রাগন, ঝনঝন শব্দে পড়ে গেল ঢাল, বরং বলক কফিনের ডালা ভেঙে আর্তনাদ করে উঠল ম্যাডেলিন। তারপর তামায় মরা সরু বারান্দায় ছোট ছোট শুরু করলো ঝনঝন শব্দে। ওহ, এখন আমি কোথায় পালাবো? ও এক্ষুনি এসে হাজির হবে এখানে, মৃত্যুর আগেই জ্যান্ত কবর দিয়েছি বলে আমাকে ভয়ঙ্কর শাস্তি দেবে। হয়েছে, শুনতে পাচ্ছ না সিঁড়িতে ওর পায়ের আওয়াজ? শুনছো না ওর হৃৎপিণ্ডের প্রচণ্ড শব্দ? বলে বিরাট এক লাফ মারল রড্রিক। গলা চিরে আর্তনাদ বেরিয়ে এলো তার। পাগল, ওই দেখো দরজার বাইরে দাঁড়িয়ে আছে। রড্রিকের কথা শেষ হবার সাথে সাথে খুলে গেল দরজা। বাতাসের আবার একটা ঝাপটা এলো ভিতরে, আর আমি দেখলাম চৌকাঠে দাঁড়িয়ে আছে সাদা কাপড়ে আবাদ মস্তক ঢাকা লেডি ম্যাডেলিন। ওর কাপড়ে রক্তের ছোপ স্পষ্ট, যেন প্রচণ্ড যুদ্ধ করে এসেছে। এক মুহূর্ত ম্যাডেলিন দাঁড়িয়ে থাকলো তোর গলায়, তারপর অমানসিক একটা চিৎকার করে যেন উড়ে এলো, ঝাঁপিয়ে পড়লো তার ভাইয়ের উপর। গা হিম করা আরেকটা চিৎকার শুনলাম আমি, রড্রিকের মৃত্যু চিৎকার। প্রতি মুহূর্তে যে আতঙ্কের অপেক্ষায় ছিল, সেই আতঙ্কের শিকার হয়ে ওকে নৃশংসভাবে মরতে হলো। আর দাঁড়িয়ে থাকা সমীচীন মনে করলাম না। ভয়ে কাঁপতে কাঁপতে বেরিয়ে এলাম প্রাসাদ ছেড়ে। হঠাৎ তীব্র আলোর একটা ঝলক দেখলাম, পিছন ফিরে তাকালাম। এদিকে শুধু আষাঢ়দের বাড়িটা বিরাট ছায়া ফেলে দাঁড়িয়ে আছে। এই সময় বুঝতে পারলাম আলোর উৎস কোথায়। রক্ত লাল একখানা চাঁদ উঠেছে আকাশে, আলোর ঝলকটা এসেছে ওখান থেকেই। প্রাসাদের বিরাট ফাটলটা আলোকিত হয়ে উঠেছে ঝলকানিতে। ওদিকে তাকিয়ে আছি, হঠাৎ দেখি ফাটলটা ক্রমে চওড়া হতে শুরু করেছে। এমন সময় দমকা একটা বাতাস ছুটে এলো, সশব্দে আশ্রে পড়ল বাড়িটার উপরে। হাঁ করে দেখলাম বাতাসের আঘাতে বিশাল খিলান, আর দেয়ালগুলো ভেঙে পড়তে শুরু করেছে। কয়েক সেকেন্ডের মধ্যে গোটা প্রাসাদ ভেঙে গুড়িয়ে গেল। আর ঠিক তখন কানে ভেসে এলো উন্মত্ত জলরাশির গর্জন। জলার পানি যেন সাগরের ঢেউ হয়ে উঠে এলো উপরে, বানের জলের মতো ভাসিয়ে নিয়ে গেল আষাঢ়দের প্রাসাদের ধ্বংসাবশেষ। আর হাঁটু পানিতে আতঙ্কিত এবং হতবুদ্ধি আমি স্থির দাঁড়িয়ে দেখলাম ভয়াল এই রাতের সর্বশেষ ধ্বংসযজ্ঞ। এই ঘটনাটি একটি বিদেশি গল্প থেকে সংকলিত ও পরিমার্জিত করা হয়েছে। সুপ্রিয় শ্রোতা, আজকের এপিসোড এখানে শেষ হলেও আপনার সাথে আমার কিন্তু শেষ হয়নি। ইনশাল্লাহ পরবর্তী এপিসোড নিয়ে অচিরেই আবারও আপনার সাথে মিট করব। আপনি শুধু একটু কষ্ট করে ভূত আখড়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন চেপে রাখুন, যাতে কন্টেন্ট আপলোড হতেই নোটিফিকেশন পৌঁছে যায় আপনার নিকট। সে পর্যন্ত আপনার সুস্বাস্থ্য ও সুদীর্ঘ জীবন কামনা করছি। আল্লাহ হাফিজ।